নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেপ্তার করে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ নীরবে সেই দৃশ্য উপভোগ করেছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসন ও ছেঁড়া জুতো দিয়ে যখন অপমান করা হচ্ছিল, তখন শত শত মানুষ সেই কৌতুকে ব্যাপক বিনোদিত হয়েছিল। এই জাতি ২০০ বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল এইভাবে। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন, নবাবকে ধরে অপমান করতে করতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল, তারা যদি একটি করেও ঢিল ছুটত, তবে ক্লাইভকে করুণ পরাজয় বরণ করতে হতো। প্রায় ১০,০০০ অশ্বারোহী, ৩০,০০০ পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সেনাবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩,০০০, যার মধ্যে ৯০০ জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য, যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না। কোনোদিন যুদ্ধ পর্যন্ত করেননি তারা। এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবে জেনেই নেমেছিল। কারণ রবার্ট ক্লাইভ খুব ভালো করেই বুঝেছিলেন, একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তার মরদেহ বাইরে রাখা হলো, তখন একদল মানুষ সেখানে এসে সেই মানুষটার মৃতদেহের উপর থুতু ছিটিয়েছিলেন, যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক। পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল। ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ। শত্রুর গুলিতে নয়, তার মৃত্যু হয়েছিল নিজের দেহরক্ষীর গুলিতে। ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সবচাইতে কাছের মানুষের হাত ধরে। সৌদি আরবের বাদশাহ ফয়সাল যখন তার ভাইফোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দুহাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎ পকেট থেকে পিস্তল বের করে পরপর ৩টা গুলি করে বসলেন। গোয়েন্দারা আসামি শনাক্ত করার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে থাকে। তার একটি হলো প্রত্যেককে সন্দেহের দৃষ্টিতে দেখা। সবচাইতে বেশি সন্দেহ তাকে করে যাকে মনে হবে সবচাইতে কম সন্দেহজনক। ইতিহাস আমাদের বারবার শিখিয়ে গেছে, মানুষের জীবনে সবচাইতে বড় যে শত্রু, তাকে কখনোই চেনা যায় না। সে থাকে সবচাইতে কাছের।